আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে পড়ানোর বিষয় হলো যে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, সেটা হলো মিনু, এবং এই গল্পটি বনফুলের লেখা। তো এই গল্পটি আমরা পুরোটা পড়বো এবং বোঝার চেষ্টা করবো এই গল্পের মধ্যে কি আছে এবং কিভাবে পড়লে আমরা পরীক্ষার সকল প্রশ্নের উত্তর দিতে পারবো। সো বেশি কথা না বাড়িয়ে আমরা গল্পটা শুরু করি এবং তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখো, তাই বুঝতে পারবে। সো প্রথমে আমরা আর কি শব্দের অর্থের মধ্যে চলে যাই। প্রথমে পাঠ পরিচিতিটা পড়ে নিই যে পাঠ পরিচিতিতে কি লেখা আছে। সো পাঠ পরিচিতি আমরা অনেক বুঝো। পাঠ পরিচিতি কি? পাঠ পরিচিতি মানে হলো যে গল্পের একটা মূল সারমর্ম বা সারাংশ যেটা বলে ওইটা। সো এই দেখান পাঠ পরিচিতির দিকে যাই। সো প্রথমে লেখক পরিচিতি আছে, দেখো পাঠ পরিচিতি। প্রথমে আছে পাঠের উদ্দেশ্য। পাঠের উদ্দেশ্য এই যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমত্ব বোধ জাগ্রত করা। সো আমাদের এই মিনু গল্পটার পরে আমরা কি শিখবো, সেটা হলো যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা লোক আছে, যেমন ধরো যারা বাক প্রতিবন্ধী, তারপর যারা চোখে দেখে না অথবা মুখে কথা বলতে পারে না, তাদের প্রতি আমরা মমত্ব বোধ মানে একটু মানবিকতা দেখাবো এবং তাদের সাথে ভালোভাবে করবো। সো এই গল্পটা আর মূল উদ্দেশ্য হলো এইটা। সো পাঠ পরিচিতি লক্ষ্য করো যে বিচিত্র বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। আমাদের সমাজে প্রায়ই বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ দেখা যায়। ছোট্ট মেয়ে মিনু বা কোষবন প্রতিবন্ধী, তার মা বাবা নেই, তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। সুন্দর সম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয়। সেখানে গৃহকর্মের তার অখণ্ড মনোযোগ। মানে ছোট্ট মেয়ে যে মিনু, এই গল্পটা যাকে নিয়ে, সে হলো একটা দুঃসম্পর্কে তার আত্মীয় বাড়িতে থাকে এবং তার কাজের প্রতি অখণ্ড। এই যে অখণ্ড, অখণ্ড মানে হলো যে অনেক মনোযোগ। তো এরপর লক্ষ্য করো, শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গে সে মিতালি পাতিয়েছে। ভোরবেলা নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করে এবং তার ভালো লাগে। মানে চুল্লি বলতে এখানে হয়েছে চুলা। তার মানে ভোরবেলা সে নতুন সূর্যকে, যে সূর্য ওঠে, সূর্যকে চুল্লির সঙ্গে তুলনা করে। এবং মিনু দেখো, মিনু এক মাসির কাছ থেকে জেনেছে যে তার বাবা বিদেশ থাকে। কোনো একদিন সে মিনুর কাছে ফিরে আসবে। এরই মধ্যে পাশের বাড়িতে কোনো এক প্রবাসী পিতার আগমন হয়। ওই দিন বাড়ির কাঁঠাল গাছটায় সরু ডালে একটা হলদে পাখি এসে বসে। তারপর থেকে মিনু বিশ্বাস করে থাকে, সেই সরু ডালে আবার যেদিন হলদে পাখি এসে বসবে, সেদিন তার বাবা আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে থাকে এই কিশোরী। মিনু অবসর পেলেই রোজ একবার ছাদে উঠে এবং হলদে পাখি খুঁজতে ওই গাছটা সরু ডালের দিকে চেয়ে থাকে। হলদে পাখি আসে, কিন্তু তার পিতা আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব, তবুও সে স্বপ্ন দেখে। এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। তো তোমার এই পাঠ পরিস্থিতি যে বললাম, এটা একটা সামাই দিই। সেটা হলো যে ছোট্ট একটা মেয়ে মিনু, এই গল্পটা সে মিনুকে নিয়ে। সে হলো একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী, মানে সে মুখেও বলতে পারে না এবং কানেও শুনতে পারে না। সো এবং সে মানে অনেক মজায়, যেহেতু একা একাই থাকে, সো অনেক মানে নিজের মনের আত্মবিশ্বাসের কারণে সে আর কি মানে এভাবে জীবনযাপন করতেছে। এবং হঠাৎ একদিন তার যে পাশের বাসার মাসি আছে, ওনার কাছ থেকে শুনে যে তার বাবা বিদেশ আছে। তবে সত্যি কথা বলতে তার বাবা হয়তো মারা গেছে গল্পের অনুযায়ী। তবে শুনতে পায় যে মানে তার পিসি বলে যে তার বাবা বিদেশ গেছে। সো হঠাৎ করে একদিন সে লক্ষ্য করে একটি কাঁঠাল গাছের মধ্যে একটা হলদে পাখি বসে, এবং সেই পাখিটি দেখার পর দেখে যে তার পাশের বাসা যে আছে, সেখানে একজন ব্যক্তি মানে একজনের পিতা আর কি বিদেশ থেকে ফিরে আসে।
সো এখন সে যেহেতু মানে একটু চঞ্চল বাচ্চা টাইপের, সো মানে সে মনে করে যে একদিন আবার যেদিন এই গাছের ভিতর আবার যেদিন পাখি বসবে সেই দিন আমার বাবা ফিরে আসবে, মানে মিনু যে বাবা আছে সে ফিরে আসবে। সো এরপর লক্ষ্য করো, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তার পিতা আসে না। তারপরেও সে তবুও সে স্বপ্ন দেখে আর কি, যে তার পিতা একদিন আসবে হয়তো, এবং এই স্বপ্নই তাকে আর কি বাঁচিয়ে রাখে। তো এইটাই তো পাঠ পরিচিতি। আমরা লেখক পরিচিতির দিকে লক্ষ্য করি, যে লেখক পরিচিতি যেগুলো ইম্পর্টেন্ট। এই যে বনফুলের প্রকৃত নাম বালাইচাঁদ মুখোপাধ্যায়, এটা মুখস্থ রাখবা। বনফুলের প্রকৃত নাম কি? বালাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন এবং তিনি পেশায় ছিলেন চিকিৎসক। এই যে বালাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় গিয়েছিলেন চিকিৎসক, এবং তার সদ্য নাম কি? বনফুল। এবং তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারপর আর কোনটা ইম্পর্টেন্ট, সো এখানে তেমন নাও পড়লে চলবো, তোমরা 2বার পুরোটা পড়ে নিও। তারপর হলো উনি কত সালে, এই যে আরেকটা দেখো, এলে সাহিত্য কর্মের সংস্কৃতি হিসেবে তাকে পদ্মভূষণ ভারত উপাধি প্রদান করে, এটা মুখস্থ করতে পারো। তারপর হলো 1979 খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। কোথায় মৃত্যুবরণ করেন? কলকাতায় মৃত্যুবরণ করেন। তো এইটাই আর কি পাঠ লেখক পরিচিতি, এইটাকে বললেই হবো। তো এরপর আমরা মূল গল্পে চলে যাই। এই যে দেখো, দেখো মিনু, মা মরা মেয়ে মিনু, বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কে পিসিমার বাড়িতে। এই যে এখান থেকে তার মতন বাবা কখন মারা গেছে? মিনুর বাবা জন্মের আগেই মারা গেছে। এরপর হলো সে মানুষ হচ্ছে কার বাড়িতে? তার এক দুঃসম্পর্কে পিসিমার বাড়িতে মানুষ হচ্ছে। এরপর দেখো, তার বয়স মাত্র 10, কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে সে। সব রকমই কাজই করতে হয়। এই লাইন থেকে দেখাতে পারো, এই যে তার বয়স কত? এই যে বয়স মাত্র 10, তো মিনুর বয়স কত? মিনুর বয়স হলো 10 বছর। এরপর লাইন দেখো, লোকে অবশ্য বলে যোগের বসাক মহৎ লোক বলেই অনাথ বাবার মেয়েটাকে আশ্রয় দিয়েছে। মহৎ হয়ে সুবিধায় হয়েছে যোগের বসাকের। পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা, মানে যে তার গুণ অনেক, সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। তারপর হলো বোবা হওয়ায় আরো সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। দেখো, মিনু কি ছিলেন? মিনু ছিলেন বোবা, এবং এর জন্য সে কিভাবে কাজ করেন? নীরবে কাজ করেন। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। এই যে কালা, এখানে কি কালা মানে হলো যে কানা, শুধু বোবাও নয়, সে হলো কানাও। তারপর হলো অনেক চেঁচিয়ে বলতে হয় তবে শুনতে পায়। সব কথায় শোনার দরকার হয় না তার, আর মিনুর সব কথা শোনার প্রয়োজন পড়ে না, মানে হালকা করে মুখ নাড়াইলে সে বুঝতে পারে এই যে কি বলতাছে। এই যে দেখো, ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে। এছাড়াও তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ মানুষের বুদ্ধিতে যার মানে হয় না। মানে তার আরো একটা ইন্দ্রিয় আছে, এটা হলো ষষ্ঠ ইন্দ্রিয়, এবং যার সাহায্যে তিনি এমন জিনিস বুঝতে পারেন যেগুলো এবং এমন জিনিস বুঝতে পারেন এবং এমন সব জিনিস করেন যা সাধারণ মানুষের বুদ্ধিতেই আসে না, এরকম বুঝাইছি। তারপর হলো মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করে সে। তো এখন মিনু কি করে? এই যে মিনু দৃষ্টির ভিতর দিয়ে কাকে গ্রহণ করে? সৃষ্টিকে গ্রহণ করে। মানে সৃষ্টি মানেই জগৎ, পৃথিবী।
আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছে, আর দৃষ্টি মানে হলো আমাদের চোখ। এই যে চোখ দিয়েই তিনি মানে সৃষ্টিকে গ্রহণ করেছেন, যেহেতু সে মুখে বলতে পারে না এবং কানেও শুনতে পায় না, এই জন্য সে তার চোখ দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে। তারপর হলো শুধু গ্রহণ করেননি, নতুন রূপে নতুন রং আরোপ করেছেন তাতে, মানে নতুন রূপে নতুন রং দিছে পৃথিবীতে। তো তারপর হলো লক্ষ্য করো, এই যে খুব ভোরে উঠেছে, ভোর 4টার সময়। মিনু কয়টার সময় উঠে ঘুম থেকে? ভোর 4টার সময়। উঠেই দেখে প্রায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। এই যে শুকতারা মানে সকালবেলা ঘুম থেকে উঠে আর কি দেখা যায় যে একটা তারার মতো, সো দেখে যে দপদপ করে একটা তারা জ্বলতেছে, তার নাম কি? শুকতারা। এবং এটি কোন শুকতারা কোন আকাশে উঠেন? সেটা হলো যে পূর্ব আকাশে শুকতারা উঠেন। তারপর হলো পরিচিত বন্ধুকে দেখে মুখে যেমন মৃদু হাসি ফুটে, তেমনি হাসি ফুটে উঠে মিনুর মুখে। মিনু মনে মনে বলে, সই ঠিক সময়ে ঠিক সময়ে উঠেস দেখছি। মানে মিনু শুকতারাকে বলতেছে সই, মানে মিনু শুকতারাকে কি বলে থাকে? সই বলে। সই ঠিক সময়ে উঠেছিস দেখি। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট একটি বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। এদিকে একটা লক্ষ্য করো, এই যে দেখো, এই যে এই যে মানে মিনুর চোখে যেটা শুকতারা, বৈজ্ঞানির চোখে, এই যে বৈজ্ঞানির চোখে শুকতারা বিরাট বাষ্পমণ্ডল একটি গ্রহ। সো বিজ্ঞানীর চোখে শুকতারা কি? বিজ্ঞানীর চোখে শুকতারা হলো একটি গ্রহ। তারপর হলো এবং কবির চোখে নিশাবসানের আলোকদূত, কিন্তু মিনুর চোখে সে সই। এই দেখো একই জিনিস কিন্তু আলাদা আলাদা প্রকাশ করছে। যেমন ধরো মিনুর চোখে সে শুকতারা হলো সই, এবং বৈজ্ঞানিকের চোখে ওটা শুকতারাটা হলো একটি বিশাল গ্রহ, এবং কবির চোখে নিশাবসানের আলোকদূত। সো এই লাইনটা মুখস্থ করতে পারো, এই যে এটা ইম্পর্টেন্ট, এটা দিলাম এইটা। ওকে, তো এরপর হলো মিনুর বিশ্বাস, সেও তার মতো কয়লা ভেঙে উঠেছে ভোরে। আকাশবাসী তার কোনো পিসে মশাইয়ের গৃহস্থলিতে উনুন ধরাবার জন্য। আকাশের পিসে মশাইয়ের হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসে মশাইয়ের মতো। আচ্ছা, এখানে দেখো মিনুর পিসে মশাই কি করে? ডেলি প্যাসেঞ্জারি করে, এবং সেভাবে হয়তো শুকতারা যে গ্রহটা আছে ওইটার যে পিসে মশাই আছে সেও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে। ডেলি প্যাসেঞ্জারি মানে ওই যে প্যাসেঞ্জার আছে না, যে ভ্যান চালা অটো চালা এরকম। তারপর হলো, তারপরে লক্ষ্য করো, এই যে শুকতারা আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ, বলে আর মুচকি মুচকি হাসে। এই যে মুচকি মুচকি হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। কয়লাগুলো এর শত্রু। কয়লাগুলো কার শত্রু? মিনুর শত্রু। আর হলো শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় তার। এখানে শত্রু বলে কাকে সম্বোধন করা হচ্ছে? কয়লাকে। কয়লাকে মিনু কি মনে করে? শত্রু মনে করে। এরপর হলো দেখো আবার দেখো হাতুড়ির নাম রেখেছে গদাই। সেখানে হাতুড়ির নাম কি? হাতুড়ির নাম হলো গদাই। আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু, এবং যেই পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু, আর হাতুড়ির নাম দিয়েছে কি? গদাই। এরপর শোনের সঙ্গে মিলে আছে বলে বোধ হয়। কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, উঠো এবার রাত যে পুরাই গেছে, মানে রাত শেষ হয়ে গেছে। সই এসে কয়লা ভাঙছে। সই মানে কি? এই যে
মাঝে পড়লাম গ্রহ মানে শুকতারা। তোমরা উঠো কয়লা ভেঙে তারপর যার সে ঘুটের কাছে, ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি, ঘুটে তার কাছে কি নয়, ঘুটে নয়, সেটা হলো তরকারি। উনুনের নাম রাক্ষসী, এখানে মনে হয় উনুনের নাম কি, রাক্ষসী। উনুন রাক্ষসীর কেরোসিন উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মনে কয়লাদের খাবে। আঁচটা যখন গনগন করে উঠে তখন ভারী আনন্দ হয় মিনু। জ্বলন্ত কয়লাকে তার মনে হয় রক্তাক্ত মাংস। জ্বলন্ত কয়লাকে মিনুর কি মনে হয়, মনে হয় রক্তাক্ত মাংস। আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসে এর তৃপ্তি। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠানে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষা আর লাল আভা ফুটেছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফুটে সেদিন তার ভাবে শরীরের চমৎকার আঁচ এসেছে। সেদিন আকাশ মেঘ ঢাকা থাকে, সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আজ উঠেনি আজ। এইভাবে নিজেকে একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে মনে মনে। সেই জগতের সঙ্গে বাইরের জগতে মিল নেই। আমরা পাঠ পরিচিতির মধ্যে কি পড়ছি, যে মিনু তার নিজে চোখ দিয়ে আলাদা একটা জগৎ সৃষ্টি করেছে, যেখানে সে নিজেই সবকিছু ধারণ করতে পারে। তো দেখ, সেটা যে আমাদের মূল পাঠ্য মধ্যে আছে। এবং কি সে জগতে তার মিত্র সব আছে। আগেই বলেছিল কয়লা তার শত্রু, রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘাটির নাম পুঁতি। ঘাটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল। মিনুর সে কি কান্না! তোমরানোর জায়গায় রোজ হাত বুলিয়ে দেয়, মানে ভাঙ্গা জায়গায় রোজ হাত বুলিয়ে দেয়। গোলাস চার্টের নাম হাবু। এই যে গোসাল চার্টের নাম হাবু। তাবু আর কাবু চার্টে গোলাই এরকম একরকম। কিন্তু মিনু এই যে কিন্তু মিনু চোখে তাদের প্রার্থনা, চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গোলাস গুলোকে তখন মাঝে বাদ হয়, তখন মনে হয় সে ছোট ছেলেদের স্নান করাচ্ছে। নিট সেফটা তার শত্রু, ওটার নাম দিয়েছে গবগবা। গবগবাকারে সব জিনিস পেটে পুরে নেয়, মাঝে মধ্যে এক দৃষ্টে চেয়ে থাকে মিট সেফের চকচকে তলাটা আর দিকে। তার মনে মনে বলে, আমর মুখ পড়া সব জিনিস পেটে পুরে বসে আছে। মিনু আর একটি দৈনন্দিন কর্তব্য আছে। যখন সে অবসর পায় টুক করে চলে যায় ছাদে। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছে দেখে কাঁঠাল গাছে এর মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আসে। সেই ডালটার দিকে সগ্রহে চেয়ে থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টির পথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালে। এর কারণ আছে,
সো এর কারণ আছে, এরপর দেখি। তার জন্মের পরে তার বাবার মৃত্যু হয়েছিল, মানে মিনুর বাবার মৃত্যু হয় কখন, তার জন্মের পরে। বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল, তার বাবা নাকি বিদেশ গেছে, অনেক দূরে বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু ও বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মাথায় গিয়েছিল, তার বাবা ফিরবে, তবে কবে আসবে, মিনু কত বড় হলে আসবে, কথাটা মাঝে মাঝে ভাবতো সে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো। সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল, দেখতে পেল পাশের বাড়ির টুকু ওর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময় তার নজরে পড়লো ওই ও ডালের একটা হলদে পাখি এসে বসলো। সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে, ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে, সেদিন তার বাবা আসবে বিদেশ থেকে। তাই ফাঁক পেলেই সে ছাদে উঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর আসে না, তবে রোজ একবার ছাদে উঠে মিনু। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। মিনু দৈনন্দিন একটা প্রশ্ন, যেটা হলো মিনু দৈনন্দিন কর্তব্যের ভিতরে একটা কি, সেটা হলো প্রতিদিন ছাদে ওঠা। আর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার। কাউকে কিছু বললো না, মনে হলো জ্বর হওয়াটা বুঝি অপরাধ একটা। ভোরে ঘুম ভেঙে গেল। রোজ যেমন কয়রা ভাঙতে যায়, সেদিনও তেমনই গেল। সেদিন চোখে পড়লো শুকতারা দপদপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস, আমার শরীরটা আজ ভালো নেই। তুই ভালো আছিস তো? সমিনু কাকে বললো যে আমার শরীরটা ভালো নেই? শুকতারাকে বললো যে আমার শরীরটা ভালো নেই। উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জ্বর ভুলতে পারল না। সেদিন শরীরটা বড্ড বেশি খারাপ হয়ে গেল। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। কেমন যেন ঘর মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘড়িতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘোরে হঠাৎ তার মনে হয় একটা জ্বরের ঘরে হঠাৎ আর মনে হয় একটা দরকারি কাজ হয়নি। আস্তে আস্তে উঠলো সে বিছানায় থেকে। তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না। পিসিমশাই তখন ঘুমাচ্ছে। ছাদে উঠে চোখে পড়লো লালে লাল হয়ে গেছে পূর্ব আকাশ। বাহ, চমৎকার, আজ উঠেছে তো। সাই একটু হাসল সে। সর্বাঙ্গ রোমাঞ্চক হয়ে উঠে তার। একটা হলদে পাখি এসে বসেছে, তাহলে তো বাবা নিশ্চিত এসেছে। এক মুহূর্তে দাঁড়ালো না ছাদে, যদিও পা টলছিল, তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাহিরে। তো আমাদের গল্পটা এই পর্যন্তই শেষ। তো তোমরা যদি চাও তাহলে এই গল্পের শব্দের অর্থগুলো যেখানে আছে, শব্দের অর্থ এই যে পেট ভাত, এই দেখো পরে দিই। পেট ভাতার মানে পেট ভাতার মানে কি, মানে পেটে ভাতে। কালা মানে বধির, মানে কানে কম শুনলে যে। ষষ্ঠ ইন্দ্রিয় মানে আমাদের ইন্দ্রিয় আছে পাঁচটার বাইরে যে ইন্দ্রিয় থাকে তাহলে ষষ্ঠ ইন্দ্রিয়। এই যে চোখ, কান, নাক, জিভে, ত্বক, 5টি ইন্দ্রিয় বাইরে বিশেষ কিছু ইন্দ্রিয়, যেগুলা কি বাক প্রতিবন্ধী আর কি তাদের থাকে। তারপর হলো শুকতারা, মানে যেটা বললাম পূর্ব আকাশে মানে যে তারা উঠে থাকে, ওটা শুকতার গ্রহ। তারপর গ্রহ এটা সবাই বুঝে। গ্রহ হলো সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। সই মানে বান্ধবী। আকাশবাসী মানে কল্পিত ঊর্ধ্বলোকের বসবাসকারী। তারপর হলো ডেলি প্যাসেঞ্জারি মানে প্রত্যহ যাতায়াতকারী। হলো উনুন মানে চুল। তারপর হলো
মিট সেফ অত রান্নাঘরে খাদ্য রাখার অবশিষ্ট বাক্স। খিড়কি মানে এই যে দরজা, সরি খিড়কি মানে হলো জানালা, এই যে খিড়কি জানালা হিন্দিতে। তারপর রোমাঞ্চিত মানে পুলকিত, আনন্দিত। সো আজকের গল্প এই পর্যন্তই। শুধু ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কি কি সমস্যা হয় কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম।